বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন সুমথনাথ ঘোষের লেখা মরণের পরে। কে 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 ওখানে? ঘুমোতে ঘুমোতে চেঁচিয়ে ওঠে প্রবীর। গায়ে ঠেলা দিয়ে মা তাকে জাগিয়ে দেন। এই খোকা, খোকা শুনছিস? স্বপ্ন দেখলি বাবা? এই খোকা। ধর্মর করে বিছানায় উঠে বসে সে বলে, সে কোথায় গেল? কোথায় গেল সে? নেটের মশারি ফেলা খাটের ভেতর জমাট অন্ধকারে প্রবীরের চোখ দুটো যেন টর্চের মতো এপাশ ওপাশ কাকে খুঁজতে থাকে। মা ছেলের গায়ে আবার হাত দিয়ে ডাকেন, এই খোকা, স্বপ্ন দেখলি বুঝি? ওঠ বাবা, ওঠ ওঠ। মায়ের কথা যেন তার কানেই ঢোকে না। সম্মোহিতের মতো মোহাচ্ছন্ন কণ্ঠে তেমনি বলে, ওই তো ছিল, কোথায় গেল? কোথায় গেল? এখানেই তো ছিল। মা বলে, কার কথা বলছিস? কে কোথায় গেল রে? মায়ের গলায় এক রাশ বিরক্তি। ছেলে বললে, সেই যে, সেই মেয়েটা, মা আমায় ডাকছিল হাতছানি দিয়ে। কি সুন্দর ধপধপে তার হাত, সরু সরু আঙুল। তখনও ঘুমের ঘোর কাটেনি। মনে করে মা তার হাতটা ধরে আরও জোরে জোরে ঝাঁকানি দিয়ে বললেন, স্বপ্ন দেখছিস বুঝি? ওঠ ওঠ। ছেলে বলে, না না, ওইখানে আমাদের ওই দেয়াল জোড়া বড় আয়নার সামনে কালো শাড়ি পরে দাঁড়িয়েছিল, মাথায় ঘোমটা। মা বিস্ময় বলে, কালো শাড়ি? হঠাৎ মায়ের বুকটা ছ্যাঁত করে ওঠে। সঙ্গে সঙ্গে বলে ওঠেন, মুখটা কার মতো রে? ছেলে বলে, তা তো জানি না, মুখটা তো দেখতে পাইনি মা। ঘোমটা টানা ছিল, শুধু নাকের আধখানা আর মুখের নিচের দিক ও পাতলা ঠোঁটের ফাঁক দিয়ে মুক্তোর মতো দাঁতগুলো দেখেছি। সে আমায় হাতছানি দিয়ে ডাকছিল আর হাসছিল। কে মা? সে কে? তখন ওর মা মনে মনে ভাবতে থাকেন, শুনেছি মানুষ সারাদিনে যা দেখে বা চিন্তা করে, রাত্রে অবচেতনে তাই স্বপ্ন দেখে। তাই সঙ্গে সঙ্গে ছেলেকে প্রশ্ন করলেন, ওই রকম কালো শাড়ি পরা মেয়েকে কি তুই আজ কোথাও পথে ঘাটে দেখেছিলি বাবা? প্রবীর বলে, না মা, তবে হ্যাঁ, এর আগে বেশ কয়েকদিন আগে যেন ঘুমের ঘোরে ঠিক ওই রকম কালো শাড়ি পরা ছায়ার মতো মূর্তি দুবার দেখেছি। মনে হলো যেন আমায় ডাকছে ইশারায়, কিন্তু আজকের মতো এত স্পষ্ট আর কখনো দেখিনি মা। একথা শুনে মা তখন ছেলেকে বোঝান, স্বপ্নে এরকম অবাস্তব অসম্ভব কত কি মানুষ দেখে, জানিস তো, শুয়ে পড়। ঝাঝা করছে রাত, এটা তো বুঝতে পারছিস এই দোতলায় বন্ধ ঘরের মধ্যে কোনো লোক কি ঢুকতে পারে? প্রবীর বলে, হ্যাঁ মা, তাই তো, কিন্তু আজ এত স্পষ্ট দেখেছি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না এটা স্বপ্ন। প্রবীর ভালো ছেলে, কেবল লেখাপড়ায় ভালো নয়, চরিত্রবান, আদর্শবাদী। ওকে দেখলে মনে হয় স্কুলে পড়ে, কিন্তু সে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে, পার্ট 1 পরীক্ষার্থী। ওর বাবা কেন্দ্রীয় সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারী, দিল্লিতে থাকেন। ওর মা তখন প্রবীরকে বলেন, এত রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতে তোকে বারণ করি, তা তো কিছুতে শুনবি না। বেশি পড়ে বুঝি মাথায় তোর গরম হয়েছে, তাই যা তা স্বপ্ন দেখছিস। কাল থেকে ঘড়িতে 10:30 বাজলেই শুয়ে পড়বি, আলো আমি নিভিয়ে দেব। প্রবীর বলে, বারে, আর 2 মাস 3 দিন বাকি পাত্র পরীক্ষার, এখনই তো বেশি পড়ার সময় মা। মা বলে, পড়ো না বাবা, সারাদিন ধরে পড়ো, রাত্রে কেন? ডাক্তাররা সবাই বলেন ভালো ঘুম না হলে শরীর খারাপ হয়, ব্রেন দুর্বল হয়ে পড়ে। মাকে প্রবীর খুব ভালোবাসে, তাই মায়ের কাছে না শুলে এখনও তার চোখে ঘুম আসে না। নইলে ওর পরের যে 2টি বোন,
তারা তো পাশের ঘরে আলাদা থাকে। ভাই বোনেদের ভেতর মাঝে মাঝে এই নিয়ে ঝগড়াও হয়। বোনেরা বলে, তুই তো বুড়ো খোকা, মার কাছে না শুলে তোর নাকি ঘুম হয় না। ছোট বোনের বয়স 10 বছর। রাগটা তারই একটু বেশি দাদার প্রতি, কারণ তার ন্যায্য অধিকার থেকে দাদাই তাকে বঞ্চিত করেছে, এটা তার ধারণা। এর জন্যে মনে মনে সে দাদাকে বেশ হিংসে করে। অথচ দাদার উপর মায়ের এই পক্ষপাতিত্ব দেখে মুখ ফুটে কিছু বলতেও পারে না, শুধু মনে মনে গজরায়। আজ রাত্রে শুয়ে শুয়ে দিদিকে সে বলছিল, জানিস দিদি, মা না সব থেকে ভালো দাদাকেই বাসে। না রে? দিদি বলে, ও কথা বলতে নেই, মার কাছে ছেলে মেয়ে সবাই সমান। বেশ কয়েকদিন পর আরেকটি কাণ্ড ঘটল। এবার স্বপ্ন দেখে প্রবীর চেঁচিয়ে উঠল না। সম্মোহিতের মতো বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে এসে সদর দরজার খিল খুলে একেবারে রাস্তায় বেরিয়ে পড়ে। আর সেই কালো শাড়ি পরা ঘোমটা দেওয়া মূর্তির পেছনে পেছনে চলতে থাকে। সে যেন এবার তাকে হাত ছানি দিয়ে ডাকতে ডাকতে ঘর থেকে পথে টেনে নিয়ে আসে। নিচে সদর দরজার খুট করে শব্দ হতেই প্রবীরের মায়ের ঘুম ভাঙে। সে বলে ওঠে, হ্যাঁ রে খোকা, কিসের শব্দ? আলোটা জ্বালা দেখি। বলেই ছেলের গায়ে হাত দিয়ে চমকে ওঠেন। কোথায় খোকা? বিছানা তো শূন্য। সারা বিছানায় তিনি হাত বুলান। তারপর ধড়মড় করে বিছানার থেকে উঠে বসে কাঁপতে থাকেন। ঘর তো অন্ধকার, তবে খোকা গেল কোথায়? খোকা, এ খোকা, খোকা বলে তিনি অনেকবার ডাকেন, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। খাট থেকে নেমে এসে তাড়াতাড়ি আলোটা জ্বালাতেই আরও যেন বুকে স্পন্দন বেড়ে যায়। বাথরুম তো ঘরের সঙ্গে সংলগ্ন। ঘরের ভেতর দিয়েই ঢোকার দরজা, সেটা বন্ধ, শিকল টানা আছে। তবে এত রাত্রে দরজা খুলে সে কোথায় গেল? দেওয়ালের বড় ঘড়িটা টিকটিক শব্দ করছে। তার দিকে চট করে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে যায়। তখন রাত 2টো। সেভাবে, ওমা, এই রাত দুপুরে ছেলে আমার কোথায় গেল? মা জানে প্রবীর বড় ভীতু ছেলে। একলা রাত্রে বাথরুম অবধি যায় না, মাকে ডাকে। সে কোনো রকমে শাড়িটা গায়ে জড়াতে জড়াতে পটপট করে দালান ও সিঁড়ির সুইচগুলো টিপতে টিপতে নিচে নেমে আসে। কিন্তু সেখানে এসে সদর দরজাটা খোলা দেখে হাত পা তার হিম হয়ে যায়। সে তারপর হঠাৎ চিৎকার করে ওঠে, লক্ষণ, এই লক্ষণ, লক্ষণ! আওয়াজ শুনে চাকরটা ছুট্টে বেরিয়ে আসে ঘর থেকে। বলে, কি মা? প্রবীরের মা বলেন, দেখ তো দাদাবাবু এই রাত্রে কোথায় বেরিয়ে গেল। ওপরে নেই, বাথরুমে নেই, সব তন্ন তন্ন করে খুঁজেছি। নিচের সদর দরজা যে খোলা। ভয়ে আমার বুকটা কাঁপছে লক্ষণ। লক্ষণ বলে, সে কি, আমি এক্ষুনি দেখছি, তুমি দাঁড়াও। এই বলে লক্ষণ বেরিয়ে যায়। সারদান এভিনিউ দীর্ঘ পথটা শূন্য, জনহীন। শুধু নিয়ন বাতির আলোয় জ্যোৎস্না রাতের মতো চারিদিক ঝলমল করছে। সদর থেকে রাস্তায় নেমেই লক্ষণ দ্বিধায় পড়ে যায়। কোন দিকে যাবে? সামনে লেকের দিকে, না বাই গোল পার্কের দিকে, অথবা ডানহাতি রবীন্দ্র স্টেডিয়ামের দিকে? হন্তদন্তের মতো এদিক ওদিক তাকিয়ে কোথাও কোনো মানুষের চিহ্ন দেখতে পায় না সে। শেষে সে ছুটল লেকের দিকে। লক্ষণ পল্লিকায়ের মানুষ, অনেক রকম দৈত্য দানব ভূত প্রেতের কাহিনী ওর শোনা। নিশির ডাকের কথা সে বিশ্বাস করে, তাই সে লেকের দিকেই ছুটে গেল। লক্ষণের দৃঢ় বিশ্বাস, তেমনি কিছু একটা হয়তো হয়েছে, নইলে দাদাবাবু যা ভীতু, একা এই গভীর রাত্রে এইভাবে কখনোই রাস্তায় বেরোবে না। নিশির ডাককে লক্ষণ খুব মানে কি না, তাই তার এই ধারণা। বেশ খানিকটা ছুটে যাওয়ার পর সুইমিং পুলের কাছাকাছি আসতেই সে চমকে ওঠে। ওই তো দূরে মানুষের মতো একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে না? এই ভেবে সে আবার দৌড়ায়। তার
ছোট দাদাবাবুকে। মোহাচ্ছন্নের মতো যেন এগিয়ে চলছে পা পা করে। তাহলে তার অনুমান ঠিক, এটা দাদাবাবু। হঠাৎ সে দাদাবাবু দাদাবাবু বলে ডাকতে থাকে, কিন্তু কিসের একটা ঘোরে যেন তার দাদাবাবু ডুবে আছে, সে কিছুই শুনতে পায় না। একেবারে জলের ধারে যখন সে গিয়ে পৌঁছালো, তখন ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে লক্ষণ তাকে জাপটে ধরল। তার পা আর এগুতে পারল না। সে যদি আর দুপা যেত, সে পড়ত জলের মধ্যে। লক্ষণ তাকে জড়িয়ে ধরতেই সে কে বলে চিৎকার করে ওঠে, কে? কিন্তু তখনও তার আচ্ছন্ন ভাবটা কাটেনি। লক্ষণ বলে, আমি দাদাবাবু, আমি। আপনি এখানে কি করে এলেন? সে বলে, আমি কোথায় রে? সেই যে কালো শাড়ি পরা মেয়েটা, যার মাথায় ঘুমটা, সে জানিস আমাকে হাতছানি দিয়ে এত দূর ডেকে আনলে। ওর হাত দুটো এবার দুহাত দিয়ে চেপে ধরে বেশ করে ঝাঁকানি দিল লক্ষণ। তারপর এক আঁচলা জল খপ করে লেকের থেকে তুলে মুখে ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে সেই মোহগ্রস্ত অবশিষ্ট ভাবটা হঠাৎ কেটে গেল প্রবীরের। সে যেন স্বপ্নের রাজ্য থেকে বাস্তবে ফিরে আসলো। তখন চারিদিকে একবার সভয়ে তাকিয়ে লক্ষণের হাতটা জড়িয়ে ধরে বলে, এখানে আনলে কেন আমায় তুমি? আমার বড্ড ভয় করছে, শিগগিরই মায়ের কাছে নিয়ে চলো। পরের দিন ওদের বাড়ির যিনি প্রবীণ ডাক্তার, তিনি এলেন প্রবীরকে দেখতে। তাকে ভালো করে পরীক্ষা করে বললেন, এ এক রকমের ব্যাধি। ঘুমের ঘোরে ঘর থেকে অচেতনের মতো বেরিয়ে যায় রুগী, তারপর এমন সব অসম্ভব কাণ্ড কারখানা করে যা বিশ্বাস করা যায় না। একথা শুনে ভয়ে মায়ের হাত পা যেন ঠান্ডা হয়ে যায়। সে বলে, ডাক্তারবাবু, তাহলে কি হবে? আমার ছেলে কি ভালো হবে না? ডাক্তারবাবু বড় বড় নিউরোলজিস্ট ও স্পেশালিস্টের নাম দেন, যারা এরকম মানসিক ব্যাধি আর নার্ভের চিকিৎসা করে থাকে। বড়লোকের ছেলে প্রবীর, টাকা পয়সার অভাব নেই, তাই সঙ্গে সঙ্গে ওর মা চিকিৎসকের বাড়ি ছুটলেন। এক ডাক্তার ছেড়ে আরেক ডাক্তার, এমনি করে কলকাতার সব বড় বড় ডাক্তার দেখালেন, কিন্তু তাতেও বিশেষ কোনো ফল হলো না। ইতিমধ্যে আরও দুদিন এইভাবে ঘর থেকে গভীর রাত্রে নেমে গিয়েছিল প্রবীর। লক্ষণ ইদানিং রাতে ঘুমোয় না, জেগেই থাকে। তাই সদর দরজা খোলার আওয়াজেই সে জড়িয়ে ধরে তার ছোট দাদাবাবুকে। কিন্তু তার মুখে সেই এক কথা, কোথায় গেল সেই ঘুমটা দেওয়া মেয়েটা, সেই কালো শাড়ি পরা ধপধপে রং? লক্ষণ এবারও তার হাত দুটো জোর করে চেপে ধরে কোমরে ঝাঁকানি দিয়েছিল। তারপরে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। চিন্তায় ভেঙে পড়েন প্রবীরের মা। পরীক্ষার আর 7 দিন বাকি। ছেলের যেন সব সময় কেমন বিমর্ষ ভাব, কি যেন গভীর চিন্তায় মগ্ন। সামনে পড়ার বই খোলা, কিন্তু তার পড়ায় মন নেই। পুজো মানত, ঝাড়ফুঁক, মাদুলি, জলপড়া সব কিছু করে দেখেছেন প্রবীরের মা। ঠিক সেই সময় এক তান্ত্রিক সন্ন্যাসীর খবর তিনি পেলেন। তিনি নাকি এরকম দুরারোগ্য সব ব্যাধি ভালো করতে এসেছেন। থাকেন দুর্লভপুর, হুগলি জেলার এক সুদূর পল্লীতে। লক্ষণের সঙ্গে প্রবীরকে নিয়ে তিনি খুঁজে খুঁজে যেখানে সেই সাধু বাবা থাকেন সেখানে উপস্থিত হন। তান্ত্রিক সন্ন্যাসীর ঘরে ঢুকে হকচকিয়ে যায় প্রবীর। তান্ত্রিক সন্ন্যাসীর কথা বইয়ে পড়েছে সে, কিন্তু কোনোদিন চোখে দেখেনি। সে আশ্চর্য হয়ে যায়। ঠিক যেমনটি গল্পে উপন্যাসে পড়েছিল, হুবহু সব মিল। মরার খুলি, নরকঙ্কাল চারিদিকে ছড়ানো। ঘরের ঠিক মাঝখানে একটা বিরাট ধুনি, বাকছালের একটা আসন, তার সামনে পাতা। তার উপর বসে আছেন রক্তবস্ত্র পরিহিত জটাজুট এক সন্ন্যাসী। কপালে তার লাল চন্দনের রেখা, একটা নয় 3টে।
প্রবীরের মা সন্ন্যাসীকে প্রণাম করে তার পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে ছেলের রোগের কথা বললেন। সন্ন্যাসী নিঃশব্দে সব শুনলেন, তারপর বলে উঠলেন, জয় তারা বলে একটা হুংকার দিয়ে উঠলেন। এমন বিকট সে কণ্ঠস্বর যে আতঙ্কে সবাই শিউরে উঠবে। আর বললেন, মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে রে, ভাবিস না। কাঁদতে কাঁদতে প্রবীরের মা বলল, কে ওকে এমনি করে নিয়ে যায় বাবা ডেকে? ছেলে বলে, কালো শাড়ি পরা মেয়ে ছেলে, ধপধপে সুন্দর তার হাত, তার মুখ। একদিন মাত্র একটুখানি সে দেখেছে, শুধু হাতছানি দিয়ে ডাকে, কে সে, কে বাবা, বলে দিন বাবা। প্রবীর এতক্ষণ চুপ ছিল। হঠাৎ সে বলে ফেললে, আমি দেখব তাকে, আমায় দেখান। সন্ন্যাসী বলে, দেখবি তুই? প্রবীর বলে, হ্যাঁ দেখব, বড্ড আমার তাকে দেখতে ইচ্ছা করে। আমাদের এই গল্পগুলো যদি আপনাদের শুনতে ভালো লাগে, তাহলে আপনারা চ্যানেলটার সঙ্গে থেকে আমাদের উৎসাহ দিন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সন্ন্যাসী বলে, আমি চেষ্টা করতে পারি মাত্র, তোমার নাম গোত্র বলো। প্রবীরের মা সেই সব বলে দিলেন। অমনি তারা 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 বলে একটা বিরাট হুংকার ছাড়লেন সন্ন্যাসী। তারপর ওদের হাতে জ্বলন্ত ধুনি থেকে একটু ছাই তুলে দিয়ে বললেন, দুহাতে মুঠি করে চোখ বুজে থাক, আমি যখন বলবো তখন খুলবি, তার আগে খুললে মৃত্যু নিশ্চিত, কেউ রক্ষা করতে পারবে না তোকে। প্রবীর ও তার মা সন্ন্যাসী যেমন নির্দেশ দিলেন সেইভাবে চোখ বন্ধ করে বসে আছেন। চুপি চুপি তিনি ছেলেকে বললেন, খবরদার তাকাসনি যেন বাবা। এবার সন্ন্যাসী তার তন্ত্রমন্ত্রের ক্রিয়া শুরু করলেন। সন্ন্যাসী অস্ফুট স্বরে কি যেন সব মন্ত্র আওড়ালেন। শেষে একসময় তারা তারা বলে এমন বিকট শব্দ করলেন, সেখানে উপস্থিত সবাই ভয়ে আঁতকে উঠল। সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, দেখ, এবার চোখ খুলে দেখ। প্রবীর বলে উঠল, হ্যাঁ, এই তো সেই কালো শাড়ি পরা মেয়ে, মুখে ঘোমটা, সেই হাত, ওই ধপধপে সুন্দর হাত দিয়ে ও আমায় ডাকে। কে তুমি, বলো। প্রবীরের মা এবার বলে ওঠেন, বাবা, ওর মুখটা দেখতে পাচ্ছি না, দেখাতে পারো? সন্ন্যাসী বলে, আচ্ছা, দেখাচ্ছি। আবার চোখ বন্ধ করে সন্ন্যাসী অনেকক্ষণ জপ করলেন। মিনিট পাঁচেক বিড়বিড় করে মন্ত্র বলার পর সন্ন্যাসী চোখ খুলল। চোখ খুলেই প্রথম চিৎকার করে উঠলেন প্রবীরের মা। বললেন, অ্যাঁ, তুমি? ব্যাস, শুধু এই শব্দ দুটি বলেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। প্রবীর কেঁদে উঠল, মা, মা গো। সন্ন্যাসী তখন ধুনি থেকে এক মুঠো ছাই তুলে প্রবীরের হাতে মন্ত্র পড়ে দিয়ে বললেন, তোমার মায়ের মুখে বেশ করে মাখিয়ে দাও। প্রবীর সেই ছাই যেমন ওর মায়ের মুখে মাখিয়ে দিলে তারপর উঠে বসলেন। প্রবীর তখন বললে, কে ওই মূর্তি মা, তুমি তাকে চেনো? বলো মা, সত্যি করে বলো। ওই মুখখানা আমি শুধু একদিন দেখেছিলুম, জানার জন্য আমার বুকের ভিতরটা যে ফেটে যায় মা। তখন প্রবীরের মা আরও নীরব হয়ে পড়ে। সে নিরুত্তর তার ছেলের কাছে। সন্ন্যাসী আবার চিৎকার করে ওঠে, তারা তারা তারা। এবার চোখ খুলে প্রবীরের মায়ের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে কাঁটা দিয়ে ওঠে প্রবীরের মায়ের গা। এবার আর গোপন করতে পারলেন না তিনি। আস্তে আস্তে নিয়ে প্রবীরকে বললেন, ও তোর মা হয়। প্রবীর একথা শুনে আঁতকে উঠল, বলে, আমার মা? তাহলে তুমি কে? বিস্ময়ে হতবাক হয়ে প্রশ্ন করে প্রবীর। প্রবীরের মা, তার দুই চোখে জলের ধারা। সন্ন্যাসী এতক্ষণ নিঃশব্দে প্রবীরের মায়ের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ চিৎকার করে উঠলেন, ইনি
চোরনি মা, হাসপাতালে নার্সকে মোটা টাকা ঘুষ দিয়ে তোকে বদলে নিয়েছিল নিজের মেয়ের সঙ্গে। পুত্র সন্তান তার কোনোদিনও হবে না, একথা এক জ্যোতিষী তাকে আগেই বলেছিল। সেই গণনাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তোকে মায়ের বুক থেকে চুরি করে এনেছিল সে। তোরে ওই আসল মা মরে গিয়েছে অনেক দিন, তোকে দেখার বাসনা তার কিন্তু এখনো যায়নি। তাই আর থাকতে না পেরে মাঝে মাঝে ছুটে আসে তোকে দেখতে। এবার প্রবীরের মা চিৎকার করে ওঠে, আমি পাপী, আমি অপরাধিনী, আমায় ক্ষমা করো বাবা। সন্ন্যাসী ঘৃণায় তার পা দুটো সরিয়ে নেন, যাতে তাকে প্রবীরের মা ছুঁতে না পারে। তাই আবার সেই সন্ন্যাসীর পায়ে ধরতে গেলেন প্রবীরের মা। অমনি তিনি হুঙ্কার দিয়ে প্রবীরের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওর কাছে মাপ চা। না, তা হয় না। প্রবীর কেঁদে লুটিয়ে পড়ে মায়ের পায়ে।